হুম। নমস্কার সবাইকে বাংলা আবারের আ পক্ষ থেকে। আমি কাঞ্চন ব্যানার্জি বস্টনে। আর আমাদের সঙ্গে একজন বিশিষ্ট অতিথি আছেন। আজকের বিশেষ বিষয় তার পরিচয় আমি পরে করাচ্ছি। আ কিন্তু আপনারা যারা বাংলা আবারের অনুষ্ঠান শুনছেন, আপনারা আ দেখছেন যে এই গেল আগস্ট মাসের কয়েকটা এপিসোড আমরা স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে করেছি। আজকের বিশেষ আ অনুষ্ঠান আরেকজন প্রায় ভুলে যাওয়া স্বাধীনতা সংগ্রামী এবং বিপ্লবের বহ্নিশিখা শ্রী বসন্ত বিশ্বাস। তার সম্বন্ধে আজকে জানবো, তার পরিবার সম্বন্ধে জানবো। আজকে আমাদের সঙ্গে আছেন আ বসন্ত বিশ্বাসেরই পৌত্র শ্রী সুনীল কুমার বিশ্বাস। তিনি তরুণ কুমার বিশ্বাস। তরুণ কুমার বিশ্বাস। তিনি কলকাতায় নিবাসী এখন এবং অনেক কিছু জানবো আজকে যে রাসবিহারী বসু মহানায়ক, তার সঙ্গী সাথী, তার কার্যকলাপের সঙ্গে যারা ছিলেন তাদের মধ্যে আমাদের এই বসন্ত বিশ্বাস তিনি একজন অন্যতম। তো সেই কাহিনী ডিটেইলস কাহিনী বসন্ত বিশ্বাসের জীবন নিয়ে তো যাবোই। তো আসুন আমরা সবাই তরুণ বিশ্বাস বাবুকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। নমস্কার তরুণদা। আমি মানে দর্শকদের সবাইকে নমস্কার জানাই এবং আমাদের কাঞ্চন বাবু যিনি এটা পরিচালনা করছে তাকেও আমার অসংখ্য নমস্কার। ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা। তো এই যে আ বিশ্বাস পরিবার, এটা একটা বিশেষ পরিবার বাংলায়। দুদিক থেকে। একটা হচ্ছে যে এই আ সুনীলদার যে প্রপিতামহ গগনচন্দ্র বিশ্বাস সেখান থেকে কাহিনীটা শুরু। ডিটেইলস এ পরে আসছি। আবার তাদের যে আ পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন ধরনের কার্যক্রমে তাদের যে অবদান সেগুলোতে আসবো। আরেকটা দিক আছে এই যে সুনীল বাবুর ঠাকুরমা ইন্দুবালা বিশ্বাস, তাদের পরিবারের আরেকটা দিক আছে। নীল বিদ্রোহ যখন হচ্ছিল, আমাদের নীল চাষীদের উপর নীল অত্যাচার হচ্ছিল, নীল কর চাপিয়েছিল ব্রিটিশরা। সেই দিকেও একটা অধ্যায় আছে। তো দুদিক থেকে দেখতে গেলে এটি একটি বিপ্লবী সংগ্রামী পরিবার। তো সুনীল বাবু, আপনি বলুন একটু তরুণ বাবু, গগনচন্দ্র বিশ্বাস সম্বন্ধে আগে শুরু করুন। কোথা থেকে শুরু হলো? তার জমিদারি, তার ইঞ্জিনিয়ারিং, তার পড়াশুনো এখান থেকে শুরু করুন। আচ্ছা, গগনচন্দ্র বিশ্বাসের জন্মস্থান ছিল আমাদের নদিয়ায় কৃষ্ণনগরেরই পাশে আহ মাধবপুর গ্রামে। তিনি ওখানকার, ওনার বাবা ছিল ওখানকার জমিদার। তবে সাধারণ জমিদারই বলা চলে। তা উনি খুব মেধাবী স্টুডেন্ট ছিলেন। উনি সেই মাধবপুর থেকে উনি কৃষ্ণনগর কলেজ স্কুলে পড়াশোনা করতেন এবং প্রায় ৭-৮ মাইল প্রতিদিন হেঁটে আসতেন। তা ওখান থেকে উনি বৃত্তি পেয়ে আমাদের কলকাতা প্রেসিডেন্সি কলেজে উনি ভর্তি হন। আর তখন তো এফএ ছিল, এন্ট্রান্স পরীক্ষার পর। হুম, হুম। তারপর এফএ তে উনি খুব ভালো রেজাল্ট করেছিলেন এবং উনি সিভিল ইঞ্জিনিয়ারিং আমাদের প্রেসিডেন্সি কলেজ থেকে পড়ে। অনেকে হয়তো ভাববে যে তখন কি আমাদের শিবপুর ছিল না, তখন শিবপুর সেরকম ভাবে গড়ে উঠিনি। রাইট। ওনার জন্ম ওনার জন্ম হচ্ছে 1849 সালে এবং আচ্ছা, উনি তার সহপাঠী হিসাবে স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়, যাকে স্যার আয়ন মুখার্জি বলে সবাই চেনে, যিনি রাইট। ভিক্টোরিয়া মেমোরিয়াল করেছেন এবং আমাদের বেলুড় মঠ এবং হাওড়ার ব্রিজ, তাকে উনি সহপাঠী হিসেবে পেয়েছিলেন এবং আচ্ছা, একসঙ্গেই ওনারা প্রেসিডেন্সি কলেজ থেকে পড়াশোনা করতেন এবং উনি সেকেন্ড হয়েছিলেন ওনার ব্যাচে। আর সেই সময় ফার্স্ট সেকেন্ড থার্ড হলে তারা ডাইরেক্ট গভর্নমেন্টে চাকরি পেত। তা উনি আচ্ছা, শোনা যায় উনি পাশ করার পর জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারের চাকরি পেয়েছে। আর আচ্ছা। তারপর উনি কিছুদিন তো সরকারি চাকরি করেছেন। আর উনার চাকরি চলাকালীন শুনেছি যেটুকু, আহ, উনি ওখানকার নর্থ বেঙ্গলে তিস্তা তুস্তা জলঢাকা এইসব ব্রিজগুলো করেছিলেন উনি। আহ শোনা যায় আমাদের শিলিগুড়ি থেকে যে ভুটান যে রাস্তা গেছে সেই হুম, হুম। রাস্তা উনি ওনার ডিজাইনে করা এবং ওনারই আহ,
মানে ইয়েতে ওনার তত্ত্বাবধানে হয়েছিল। আর এইটা নিয়ে সরকারের সঙ্গে একটু গন্ডগোল হয়েছিল, সেটা একটু বলা দরকার এই কারণে, উনি ডিজাইন করে যে রাস্তা করেছেন তাতে গভর্নমেন্ট টাকা স্যাংশন করে টাকা পয়সা দিয়েছিল এবং অ্যাপ্রুভ করে। তারপর ওই রাস্তা করার পর সরকার তাকে দোষারোপ করলো যে তুমি কি করে মিলিটারি ক্যাম্পের ভেতর দিয়ে রাস্তা বের করেছো। উনি বললেন যে মিলিটারি ক্যাম্পের দিয়ে সোজা রাস্তা করার সুবিধা হয়েছে এবং এটা আমি স্যাংশন করার পর তোমরা অলরেডি এটা অ্যাপ্রুভ করেছো এবং টাকা স্যাংশন করেছো, তারপর তোমরা আমাকে কি করে দোষের ভাগী করো। তার ওনার এগেনস্টে যখন সরকার কেস করে, উনি কেসে জিতেছিলেন, হ্যাঁ জিতে প্রমাণ করেছিলেন ডিফল্টার আমি না তোমরা, এবং উনি সেই চাকরি ইস্তফা দেন। এটা শোনা যায়। আমাদের আমাদের মহাত্মা শিশির ঘোষ তার অমৃতবাজার পত্রিকায় লিখেছিলেন যে আজ পর্যন্ত কোনো কালা আদমি ইংরেজ সরকারের বিরুদ্ধে জিততে পারেনি, গগন বিশ্বাসই দেখিয়ে দিল যে তিনি সঠিক পথেই ছিলেন। এবার এবার তিনি তো আবার পথিকৃৎ হলেন। ওটা হওয়ার একদিকে ভালো ছিল যে উনি সেই সূত্রে উনি চাকরি ছেড়ে দিয়ে নিজের প্রথম ভারতবর্ষের প্রথম ইঞ্জিনিয়ারিং কোম্পানি শুরু করলেন, সেই স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি। সেটা সম্বন্ধে একটু বলুন। হ্যাঁ, উনি উনি চাকরি ছেড়ে দিয়ে প্রথমে কিছুদিন আমাদের হাইকোর্টে ওই ভ্যালুয়ার এবং পার্টিশনার হিসাবে উনি একটা ফার্ম খুলেছিলেন। তারপর উনি স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি খুললেন। হুম, আচ্ছা, এবার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উনি 1905 সালে যখন বঙ্গভঙ্গ শুরু হয়, তিনি ওনার সঙ্গে অংশগ্রহণ করেন এবং উনি যেহেতু ইঞ্জিনিয়ার ছিলেন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আমাদের যে ভারত সভা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হ্যাঁ, 1916 সালে যে বিল্ডিংটা হয়েছিল, ওটা ওনার হাত দিয়ে তৈরি, মানে আচ্ছা, ওনার উপরই ভার দেওয়া হয়েছিল। এবং শোনা যায় ওই বাড়িটা করার পর ওর তেতলাটা উনি ওনার কোম্পানির নামে ভাড়া নেয়, স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি। আচ্ছা, আচ্ছা। সেটা আজও পর্যন্ত ওই স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানির নামে আছে, তবে উনি এই কোম্পানিতে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। তো ওই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রগুরু, তিনি ভূপেন্দ্রনাথ বসু, অম্বিকাচরণ মজুমদার, যাত্রামোহন সেনগুপ্ত, এনাদের সঙ্গে তো একসাথে কাজ করেছেন। তো হ্যাঁ, ওনাদের, উনি হ্যাঁ, বলুন। ওনাদের শুনুন, আমি আহ, যতটুকু ওনার সম্বন্ধে জেনেছি, উনি আহ, আমাদের সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অম্বিকা মজুমদার, যাত্রামোহন সেনগুপ্ত, ভূপেন বোস, এমনকি আমাদের সুন্দরীমোহন, ডক্টর সুন্দরীমোহন দাস, এদের হ্যাঁ, সঙ্গে উনি আমাদের স্বাধীনতা সংগ্রামে লিপ্ত ছিলেন এবং 30 বছর মানে আমৃত্যু 2005 থেকে 35 সাল অব্দি উনি বেঁচে ছিলেন। আমৃত্যু উনি সক্রিয় জাতীয় কংগ্রেসের উনি সদস্য ছিলেন। হ্যাঁ, আর এই ব্যাপারে একটুখানি আপনাদের একটু বলিনি যে আমাদের সাহিত্য সংসদের বাঙালি চরিত্রাভিধান যে বইটা আছে, রাইট। ওটাতে গতে প্রথমেই গগনচন্দ্র বিশ্বাসের সংক্ষিপ্ত জীবনী আছে। সেই আচ্ছা, জীবনীটা আমি যদি একটু মানে খুবই তো সংক্ষেপে যেটুকু আছে আমি একটু পড়ে শোনাই। হ্যাঁ, এই আহ, আচ্ছা, ওনার জন্ম হচ্ছে 1256, মৃত্যু 1342, মাধবপুর নদিয়া, শ্রীমন্ত বিশ্বের ওনার পিতার নাম। দ্বিতীয় স্থান অধিকার করে ইঞ্জিনিয়ারিং পাশ করে সরকারি চাকরি গ্রহণ করে। স্যার রাজেন্দ্রনাথ তার সহপাঠী ছিলেন। সরকারের সঙ্গে মনোমালিন্য দেখা দিলে চাকরি ছেড়ে দিয়ে স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি প্রতিষ্ঠা করেন। তিনি বাংলায় ইঞ্জিনিয়ারিং শিল্পের প্রতীক্ষিত বাঙালির মধ্যে তিনি প্রথম ব্যবসায়িক ভিত্তিতে চা বাগানের প্রতিষ্ঠা করেন। বাংলায় রাজনৈতিক আন্দোলনের প্রথম যুগে সুরেন্দ্রনাথ, ভূপেন্দ্রনাথ, অম্বিকাচরণ এবং যাত্রামোহনের সহকর্মী তিনি। একাধিক ক্রমে 30 বছর ভারতীয় রাষ্ট্রীয় সমিতির সদস্য ছিলেন। তা এটা এই বইটাতে বাহ, উল্লেখ আছে। বাহ। তো অনেক আমি আমি বাঙালিরই উল্লেখ শ্রোতাদের, আছে। হ্যাঁ, হ্যাঁ, আমি শ্রোতাদের জানা জ্ঞাতার্থে বলছি যে গগনচন্দ্র ছিলেন আমাদের আজকের যে যে বিপ্লবীর কথা বলবো, বসন্ত বিশ্বাসের পিতামহ। এবং না সেই, না, গগন বিশ্বাস শুনুন শুনুন, গগন বিশ্বাসের রিলেশনটা আমি বলে দিই।
গগন বিশ্বাসের বড় ছেলে ললিত মোহন বিশ্বাস, যার কথা আসবো, উনি ক্যালকাটা কর্পোরেশনের চিফ হেলথ অফিসার ছিলেন। তার স্ত্রী ইন্দুবালা বিশ্বাসের উনি ভাই ছিলেন, মানে ললিত মোহন বিশ্বাসের শালক। শ্যালক, হ্যাঁ, হ্যাঁ। মানে এটা ঠিক, হ্যাঁ, হ্যাঁ, আপনি কারেক্ট করে দিলেন। হ্যাঁ। তো এটা এইবার আপনি এটা ললিত মোহন, আপনার যিনি পিতামহ, তার যিনি গগনচন্দ্রের ১ম সন্তান, জ্যেষ্ঠ পুত্র ছিলেন, সেই জ্যেষ্ঠ ডক্টর ছেলে। ললিত মোহন হ্যাঁ, বিশ্বাস সম্বন্ধে একটু বলুন। আচ্ছা, ডক্টর ললিত মোহন বিশ্বাস উনি আহ, ছোটবেলা থেকে খুব মেধাবী ছিলেন। আর উনি যখন ডাক্তারি পড়তেন, আহ, আমাদের ক্যালকাটা মেডিকেল কলেজে ওনার সভাপতি ছিল বিধানচন্দ্র রায়, যার জন্য ওই স্কুল লাইফ থেকে আমৃত্যু তাদের সঙ্গে বন্ধুত্বের একটা গভীর সম্পর্ক থেকে গেছে। তারপর উনি আমার ঠাকুরদার বাবা গগনচন্দ্র ওনাকে ইংল্যান্ডে পাঠিয়েছিলেন। উনি ওখান থেকে একাধিক আহ, আমাদের জায়গা থেকে ইংল্যান্ড, আর এডিনবরা, তারপর কেমব্রিজ, এরকম বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উনি ডাক্তারি শাস্ত্রে আরো কিছু শিক্ষা নিয়ে আসেন। এবং প্রথমে শোনা যায় প্রথমে পুরী এবং ঢাকার উনি হেলথ অফিসার ছিলেন। তারপর তিনি কলকাতায় আসেন। কলকাতায় হেলথ অফিসারের পর উনি ৩৫ থেকে ৪০ সাল ক্যালকাটা কর্পোরেশনের চিফ হেলথ অফিসার পদে উনি রাইট। আহ, চাকরি করেছেন। আর সেই সময় পুরো কলকাতার উল্লেখযোগ্য যাকে বলে স্বাধীনতা সংগ্রামী বলুন বা মহান মহান নেতা, ওনাকে প্রচুর চিঠি দিত ওনার আহ, আমাদের ওনার যে প্রতিষ্ঠান, মানে কর্পোরেশনে ওনার ডিপার্টমেন্টে চাকরির জন্য সুপারিশ করে। তাতে আমরা নেতাজির একাধিক চিঠি পাচ্ছি। নেতাজি একদিনে আপনার যখন উনি অল ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল, একদিনে ৮ই জানুয়ারি ২০৩৯ উনি চিঠি দিয়েছিলেন আমাদের ঠাকুরদাকে। আর বিধান রায় দিয়েছিলেন, শরৎচন্দ্র প্রায় অনেক চিঠি দিয়েছিলেন, ৮-১০টা, মানে যেটুকু আমরা পেয়েছি। তার আমরা মানে, হ্যাঁ, তার মানে সুভাষচন্দ্র, শরৎচন্দ্র, বিধান রায়, ফজলুল হক, এরা ফজলুল সমস্ত হক, ওনার এমনকি হেমন্ত বোস, ঘনিষ্ঠ। নেলি হ্যাঁ, সেনগুপ্ত, আর তারপর আপনার আহ, ইয়ে আমাদের নির্মল চন্দ্র, তারপর আপনার ইউএন ব্রহ্মচারী, হুম, এরকম বহু দেশ নেতা সঙ্গে দাদুর মানে ললিত মোহন বিশ্বাসের কানেকশন ছিল। আর তারা তাকে সুপারিশ করে বিভিন্ন লোককে পাঠাতো। তা উনি হ্যাঁ। সেই মানে তার ওনার যে তখন চিফ হেলথ অফিসারে একমাত্র চাকরি দিতে পারতো, মানে উনি একমাত্র ইন্টারভিউ দিত, উনি সেই সুযোগটাকে সুন্দরভাবে কাজে লাগিয়েছে। আচ্ছা, এবার এই ললিত মোহন বিশ্বাসের ছোট ভাই অর্থাৎ গগন বিশ্বাসের যতীন বিশ্বাস। অন্য ছেলে যতীন বিশ্বাস সম্বন্ধে একটু বলুন। যতীন্দ্রনাথ বিশ্বাস। হ্যাঁ, হ্যাঁ, যতীন বিশ্বাস ছোটবেলা থেকেই স্বদেশী দের সঙ্গে খুব ওঠা বসা করতো। আর আমি শুনেছি ওনার কাছে উনি অনেকদিন বেঁচে ছিলেন, এবং আহ, প্রায় ৯৫ বছর বেঁচে ছিলেন, এবং শেষ বেশ কয়েক বছর আমাদের বাড়িতে ছিলেন। হ্যাঁ, কারণ ওনাকে আশ্রয় দেওয়ার মতন কেউ ছিল না। তা ওনার কাছ থেকে আমরা অনেক কিছু জেনেছি। উনি বলতেন বাঘা যতীন আমাকে ঘোড়ায় চড়া শিখিয়েছে। উনি একাধিক স্বদেশী ডাকাতিতে লিপ্ত ছিলেন। আর উনি শোনা যায় রানাঘাট পুলিশ মার্ডার মামলায় ফেরার হয়ে উনি ইউরোপে, ইতালিতে চলে গেছে, গিয়ে থাকেন। ওখানে হ্যাঁ, প্রায় ১৯১২ সালে। আর হ্যাঁ। উনি আসেন ২২ সালে। এই ১০ বছর উনি ইংল্যান্ড থেকে একাধিক, মানে চার্টার্ড ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে সিভিল লাইনে একাধিক উনি ওখান থেকে ডিগ্রি করেছিলেন। এবং উনি ওখানে যে কর্ডন কর্পোরেশন, সেই কর্ডন কর্পোরেশনের টাউন প্ল্যানিং সহকারী ইঞ্জিনিয়ার হিসেবে বেশ কিছুদিন কাজ করেছেন। এবং আহ, ওখানে আরো কিছু ফার্মে ছিল, মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারটা পুরো কাটিয়ে উনি ভারতে ফিরে আসেন এবং কংগ্রেসে যোগদান করেন। এবং ওনার বাবা যেহেতু আহ নদিয়ার হয়ে এবং বাংলার হয়ে বিভিন্ন আহ কংগ্রেস সম্মেলনে যোগদান করতেন, উনিও বাবার সঙ্গে এই বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করতেন।
আর হ্যাঁ, এবং ওনার উনি তো আবার উনি ২৮ সালে এই সর্বভারতীয় যুব কংগ্রেস, তখনকার এই ন্যাশনাল কংগ্রেসের যে হ্যাঁ, যুব, হ্যাঁ, তার প্রেসিডেন্ট হয়েছিলেন ১৯২৮ হ্যাঁ, সালে। উনি 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 ২৮ সালে আহ, উনি যুব কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন। আর উনি উম, যে ২৮ সালে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, সেটা আমি আমাদের ফরওয়ার্ড ব্লকের ওই প্রফেসর জ্যোতিষচন্দ্র ঘোষের জীবনীতে পেয়েছি। ২৮,০০০ মানে 28,000 রেল শ্রমিককে নিয়ে প্রফেসর জ্যোতিষচন্দ্রকে নিজে গাড়ি চালিয়ে আমাদের পার্ক সার্কাস ময়দানে উনি এসে হাজির। আর তখন নেতাজি জিওসি ঘোড়ার পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছে প্রায় দুই দুই আড়াইশো আমাদের ইয়ে নিয়ে, আমাদের মেম্বার নিয়ে। তা নেতাজি প্রথমে ঢুকতে দিতে চায়নি, পরে বলেছিল যে ঢুকলে ওই দর্শক আসনে বসতে হবে টিকিট কেটে। তা একটা গন্ডগোলের একটা সম্ভাবনা দেখা দিয়েছিল। না, প্রোগ্রামটা কি ছিল? আরেকবার বলুন। অনুষ্ঠানটা কি ছিল? এসে বললো না, ওদের ঢুকতে দেওয়া হোক। না, বলছি যে অনুষ্ঠানটা কি চলে ছিল গেল। যদি আরেকবার বলেন। না, বলছিলাম কি, ওই উনি ওই নিজে গাড়ি ড্রাইভ করে ওই প্রফেসর জ্যোতিষচন্দ্র ঘোষকে নিয়ে পার্ক সার্কাস ময়দানে যে কংগ্রেস অধিবেশন হয়েছিল, কংগ্রেস ওই অধিবেশন। যেখানে আচ্ছা, বুঝেছি। হ্যাঁ, কংগ্রেস অধিবেশন যেটার সভাপতি ছিল মতিলাল রায়। তা হ্যাঁ। ওই অধিবেশনে ওই ওই অত মানুষকে নিয়ে উনি হাজির হয়েছে। তা প্রথমে নেতাজি একটু বাধা দিয়েছিল যে এত লোক ঢোকা যাবে না। তারপর যাই হোক, শেষ পর্যন্ত মিটমাট হয়ে সবাইকে ঢুকতেও দেওয়া হয়েছিল এবং তাদের বক্তব্য রাখার একটা সুযোগও করে দেওয়া হয়েছিল। ওরা চেয়েছিল যে এই যে কংগ্রেস অধিবেশন হচ্ছে, এতে শ্রমিক এবং কৃষক এদেরও আহ, থাকার অধিকার আছে এবং এদেরও বক্তব্য শোনার প্রয়োজন আছে। তা সেই সুযোগটা ওরা পেয়েছিল। আচ্ছা, এবার তারপর তো উনি আহ, এমন সম্পর্ক হলো সুভাষচন্দ্রের সঙ্গে যে ওনাকে ফরওয়ার্ড ব্লকের প্রেসিডেন্টই করে দেওয়া হলো, তাই না? হ্যাঁ, তার আগে একটুখানি বলে রাখি, উনি যখন বিদেশ থেকে আসেন, উনি প্রথমে জেন সেনগুপ্ত গ্রুপ করতেন। যেহেতু জেন সেনগুপ্তের বাবা যাত্রামোহন সেনগুপ্ত ছিল তার বাবা গগনচন্দ্র বিশ্বাসের বন্ধু, তার স্বাভাবিকভাবেই জেন সেনগুপ্তর সঙ্গটাই প্রথমে করতেন। তা আমি ওনার মুখ থেকে শুনেছি, নেতাজি একদিন রাস্তায় বলছিল, আমাকে জড়িয়ে ধরে বলছে, যতীন বাবু, আমরা কি একসঙ্গে কাজ করতে পারি না? আপনারা হয়তো শুনে থাকবেন, জেন সেনগুপ্ত গ্রুপের সঙ্গে নেতাজি গ্রুপের একটু মনোমালিন্য বা ইয়ে হতো, হ্যাঁ, ঝগড়াঝাটি হতো। তা নেতাজিও চেয়েছিল যে আমরা নিজেদের মধ্যে যদি একতা না রাখি, ব্রিটিশরা এই সুযোগ নেবে, মানে আমাদের শক্তি দুর্বল হয়ে পড়বে। তা যাই হোক, শেষ পর্যন্ত যতীন সেনগুপ্ত তো মারা গেলেন জানেন। আর হ্যাঁ। যত বিপ্লবী বলুন বা সশস্ত্র বিপ্লবী, তারা সবাই কিন্তু নেতাজির দিকেই আহ কাছেই ঘেঁষলেন। এবং আমার শোনা যায় যতীন বিশ্বাস উনি নবম সভাপতি হিসাবে সময় কারাবরণ করেছিলেন বাংলা হয়ে। উনি কংগ্রেস, নেতাজির মতনই কংগ্রেস ত্যাগ করে ফরওয়ার্ড ব্লকে যোগ দেন এবং 40 সালে উনি মানে কলকাতার, মধ্য কলকাতার প্রথম আহ, আমাদের সভাপতি, আমার ফরওয়ার্ড ব্লকের সভাপতি নির্বাচিত হয়েছে। আর আচ্ছা, ওনার হ্যাঁ। তো আর এইবার ওনার আমরা আমরা আমাদের বিপ্লবী বসন্ত বিশ্বাসের কথায় আসি। তাহলে গগনচন্দ্র বিশ্বাস, তার জ্যেষ্ঠ পুত্র ললিত চন্দ্র বিশ্বাস এবং তার আহ, এবার আরেক বসন্ত ভাই। বিশ্বাসের কাজ, ওনার ওনার জীবনীটা একটু বলুন। ওনার জন্ম তো হয়েছিল ৬ হ্যাঁ, ফেব্রুয়ারি ১৯৯৫ সালে। ওনার ওনার জন্ম 95 সালে। আমাদের গগনচন্দ্র বিশ্বাসের জন্মভূমি ছিল মাধবপুর, তারই হ্যাঁ, পাশের গ্রাম পোড়াগাছা। এটা কৃষ্ণনগর থেকে 5 মাইল দূরে। এই আচ্ছা, পোড়াগাছায় বসন্ত বিশ্বাসের জন্ম। বসন্ত বিশ্বাসের দাদু আমাদের নদিয়ার যে নীল বিদ্রোহ হয়েছিল, হুম, হ্যাঁ, সেই নীল বিদ্রোহের যে উল্লেখযোগ্য সংগ্রামী নেতা ছিলেন আমাদের আহ পোড়াগাছার দিগম্বর বিশ্বাস এবং চৌগাছার আমাদের আহ ইয়ে বিষ্ণুচরণ বিশ্বাস। এই হ্যাঁ, দুজনই এক সময় নীল সাহেবদের এগেনস্টে
আমাদের চাষিদের সংঘবদ্ধ করে এবং বাইরে থেকে লেঠিল নিয়ে এসে তারা তাদের প্রতিরোধ করেছিলেন। এবং হ্যাঁ, এবং শোনা যায় আপনার ঠাকুমা 1819, আপনার হ্যাঁ, ঠাকুমা ইন্দ্রবালা ইন্দুবালা বিশ্বাস হচ্ছে, বিশ্বাসও তো যুক্ত ছিলেন। না, ইন্দ্রবালা বিশ্বাস তো তার দিদি ছিল। আমাদের শুনুন, আর বসন্ত বিশ্বাসে, গগন বিশ্বাস যেহেতু নিজের স্বাধীনতা সংগ্রামী, উনি বেছে বেছে ছেলের বিয়ে দিয়েছিল সেই স্বাধীনতা সংগ্রামীর পরিবারে। এবার হ্যাঁ, দিগম্বর বিশ্বাস, বসন্ত বিশ্বাস, এরা তো সবাই স্বাধীনতা সংগ্রামী। যার জন্য ললিত মোহনের বিশ্বাসের শ্বশুর বাড়ি ছিল আমাদের পোড়াগাছা, আমাদের এই বিশ্বাস পরিবার। এই আমাদের বুঝেছি। বসন্ত বিশ্বাস, মনমতি বিশ্বাস এদের শালক হতেন। আমার ঠাকুমার দুই ভাই। আর বসন্ত বিশ্বাস সম্বন্ধে একটু বিস্তারিত বলা দরকার। হুম, আহ, আপনারা উম, দিগম্বর বিশ্বাস সম্বন্ধে ইতিহাস হয়তো পড়ে থাকবেন, যে নদিয়ায় যে নীল বিদ্রোহ হয়েছিল, তাতে দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস যে লড়াই করেছিলেন 1859 সালে। তারপরে শোনা যায় সাহেবরা এই নীল চাষ জোরমূলক, জোর মানে কোনো জোর করে কোনো নীল চাষ করা যাবে না, এমনকি নীল চাষটাই বন্ধ হয়ে গেল। হুম। এবং যে সাহেব সঙ্গে তার সংঘর্ষ হয়েছিল, সেই সাহেবকে মানে শোনা যায় 300 টাকা ফাইন দিতে হয়েছিল, যেটা কোনোদিনই নীলকর সাহেবরা কখনো দিতেন না। তা হুম, যাই হোক, আমাদের ইংল্যান্ড থেকে ওরা অনুভব করেছিল যে এরা প্রচন্ড অত্যাচার করছে, এটা যদি থামানো না যায় তাহলে আমাদের এখানকার প্রজারা খেপে উঠবে, তখন সামলানো আরো মুশকিল হবে। তার হুম, নীল চাষটা তখন থেকেই বন্ধ হয়ে যায়। আর বাহ! এবার বসন্ত বিশ্বাস সম্বন্ধে একটু পরপর বলে দিই। বসন্ত বিশ্বাস আর তার এক জ্ঞাতি ভাই, মানে দিগম্বর বিশ্বাস ছিল তার বেশ দাদি, মানে বড় ভাই ছিল সর্বানন্দ, তার নাতি ছিল বসন্ত বিশ্বাস। আর দিগম্বর বিশ্বাসের ছোট ভাই রামগোপাল, তার নাতি ছিল বিপ্লবী মনমতি বিশ্বাস। মানে হ্যাঁ, এই বসন্ত বিশ্বাস, মনমতি বিশ্বাস একসঙ্গে পাশের গ্রাম মাধবপুর, মানে যেটা গগনচন্দ্র বিশ্বাস শ্রীমন্ত এমই স্কুল আহ, তৈরি করেছিলেন, ইংলিশ ইংলিশ মিডিল ইংলিশ স্কুল, ওনার বাবার নাম নামাঙ্কিত। মানে শ্রীমন্ত বিশ্বাস হচ্ছে গগন বিশ্বাসের বাবা। ওই বুঝেছি। স্কুলে ওরা প্রাইমারি স্টেজে পড়ে। তারপর ওখান থেকে ওরা চলে যায় মুড়াগাছা স্কুলে। মুড়াগাছা স্কুলে ওখানে ওরা যে ছাত্রাবাস আছে, সেই ছাত্রাবাসের থেকে ওরা 1906 সালে ওই স্কুলে যোগদান করে। এবং শোনা যায় ক্লাস 9-এ যখন ওরা পড়ে, তখন ক্ষীরোদ গোপাল আমাদের গাঙ্গুলি ছিল ওনাদের হেডমাস্টার। উনি যুগান্তর দলের সঙ্গে যুক্ত ছিলেন এবং ওনার বন্ধু ছিল উত্তরপাড়ায় অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এবং তারা আহ, একসঙ্গেই এই যুগান্তর দলের সঙ্গে যুক্ত ছিল এবং বিপ্লবী গোপনে কর্মকাণ্ড করতেন। তার বসন্ত বিশ্বাস, মনুমতি বিশ্বাসের এই দেশের কাজ করার আগ্রহ দেখে ওরা বললো যে আমরা আর পড়াশোনা করে আমাদের লাভ নেই, আমাদের এখন মুখ্য কাজ হচ্ছে দেশকে মুক্ত করা, আমরা সেই কাজেই লিপ্ত থেকে। তখন আমাদের ক্ষীরোদ রায় অমরেন্দ্রনাথের সঙ্গে ওনাদের ওই দুই ভাইয়ের পরিচয় করে দেয়। ওরা উত্তরপাড়া অমরেন্দ্রনাথের বাড়িতে থাকতো। আর দিনের বেলায় এই ক্ষীরোদ গাঙ্গুলি এবং অমরেন্দ্রনাথ একটা সমবায় আহ, আমাদের ব্যবসা খুলেছিল। সমবায় আমাদের কলেজ স্ট্রিট, কলেজ স্ট্রিটের ওখানে। তা ওইখানে ওরা ওই দিনের বেলায় ওই সমবায় যে আমাদের প্রতিষ্ঠান ছিল, আমাদের দেশীয় কাপড় এবং বিভিন্ন দেশীয় জিনিস ওখানে বিক্রি হতো, তা সেই দোকান দেখাশোনা করতো। আর ওইটা ছিল একটা বিপ্লবীদের গোপন ঘাঁটি। ওখানে বিভিন্ন জায়গার বিপ্লবীরা ওখানে এসে জড়ো হতো। হুম, সেখানে শোনা যায় রাসবেরিও এসছেন, মতিলাল রায়, চন্দননগরের অনেক বিপ্লবী ওখানে আনাগোনা ছিল। আর উম, পরবর্তীকালে যেটা শোনা যায় যে আমাদের অমরেন্দ্রনাথ এই বসন্ত বিশ্বাস এবং মনোবৃত্তি বিশ্বাসকে
ভালোভাবে যাতে বোমা তৈরি করতে পারে, বোমা ছুটতে পারে, সেই শিক্ষাদানের জন্য তাকে চন্দননগরে মতিলাল রায়ের কাছে পাঠিয়েছিল। তা মতিলাল রায় আমার দেখা বিপ্লব ও বিপ্লবী বইতে সেটা খুব ভালোভাবে উল্লেখ করেছে যে, হ্যাঁ, ওটা কি পড়ে শোনাবো? হ্যাঁ, একটু শোনান। হ্যাঁ, একটু শোনাই, মানে হ্যাঁ, যেটা ওনারই লেখা। এই যে হ্যাঁ। জন্ম বিশ্বাস ভাতৃদ্বয়, অমরেন্দ্রনাথ একটু দেখান বইটা চট্টোপাধ্যায়। একটু, না বইটা একটু দেখান। আচ্ছা আচ্ছা, এই যে মতিলাল রায়ের ছবি, এটা কি বাহ! দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। এই হ্যাঁ, যে মতিলাল আমার হ্যাঁ, দেখা বিপ্লব ও বিপ্লবী। আচ্ছা, আচ্ছা, এই বইটায় উনি লিখছেন ৮৬ পাতায়, অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় শ্রমজীবী সমবায় ব্যবসা কেন্দ্রে প্রতিদিন সন্ধ্যায় বিপ্লবীকারীদের এক প্রকার আলোচনা সভা বসিত। এই স্থানে বসিয়াই আমরা বিপ্লব কর্মে কিভাবে অগ্রসর হইতেছি তার পরামর্শ হইত। অমরেন্দ্রনাথের নিকট কয়েকজন তরুণ বাস করিত। বসন্ত কুমার বিশ্বাস ও মন্মথ বিশ্বাস এইরূপ দুজন দেশব্রতী তরুণ, যারা তার কর্মে সহযোগী ছিলেন। আচ্ছা, অমরেন্দ্রনাথের বাড়িতে এরা দুজন বাস করিত। তারপর আচ্ছা, শ্রমজীবী সমবায়ে কিছুদিন কর্ম করার পর অমরেন্দ্রনাথ এই দুজনকে আমার হস্তে অর্পণ করিয়া বলেন, দেশযজ্ঞে এই দুজন তরুণ জীবন উৎসর্গ করতে প্রস্তুত। তুমি এই দুজনকে চন্দননগরে রাখিয়া বিপ্লবে কর্মে নিরাপদে নিয়োগ করিও। এই সময় মন্মথ ও বসন্ত কুমার আমার সহকারী রূপে আমার বাড়িতে বাস করিতে আরম্ভ করে। রাসবিহারী প্রতিদিন সন্ধ্যার পর আমার নিকট উপনীত হইলে এই দুজনের সহিত তারও পরিচয় হয়। আচ্ছা, আচ্ছা। এটা ওনার বই থেকে পেয়েছি। বাহ! আচ্ছা, তা যাই হোক, তারপর ওরা ওখানে তো মোটামুটি ট্রেনিং টেনিং নিল। এবার রাসবেরি বসু তো মতিলাল লাল বাড়িতে যাতায়াত ছিল। তা রাসবেরি বসু দেরাদুন ফরেস্ট ডিপার্টমেন্টের বড়বাবু ছিল, ওখানকার রিসার্চ ইনস্টিটিউটে। তা হুম, রাসবিহারী ওখানে গোপনে ওখানকার উত্তরপাড়ার যত বিপ্লবী প্রতিষ্ঠান আছে তাদের সঙ্গে যোগাযোগ রাখতো, এদিকে আবার সরকারি চাকরিও করতো। হুম, হুম। তা উনি মনে করলেন যে আমার ওখানে একটা আমার সহকারী একটা বিশ্বস্ত বিপ্লবী দরকার, যে সমস্ত কানেকশন রাখবে। তা উনি ওই বসন্তী বিশ্বাস আর মৌমতী বিশ্বাসের মধ্যে বসন্তী বিশ্বাসকেই উনি চটপটে দেখে ওনাকেই উনি যোগ্য, ওনার সহকর্মী হিসাবে উনি দেরাদুনে নিয়ে যায় অমরেন্দ্রনাথের অনুমতি। তা ওখান থেকেই আমাদের দুই ভাইয়ের ছাড়াছাড়ি হয়ে যায়। এবার বসন্ত বিশ্বাস ওখানে ছদ্ম নাম নিয়ে ওখানে ওনার সেই রান্না করার লোক হিসেবে আমাদের রাজবাড়ির বাড়িতে থেকে যায়। এবং রাজবাড়ি ওখানে ওনার নাম ছিল বিশু, বিশু দাস। আচ্ছা, এবার এবার উনি ওখানে একটা ছিল, আম বাগান ছিল। ওই আম বাগানে আহ, উনি বসন্ত বিশ্বাসকে দিয়ে ওই বোমা ছোড়া প্র্যাকটিস করাতে। মানে তখন আপনারা তো জানেন যে হেমচন্দ্র কাননগুরু প্যারিসে গিয়ে সিগারেটের কৌটোর মধ্যে উনি খুব শক্তিশালী বোমার টেকনোলজিটা ওখান থেকে শিখে এসেছিলেন। তা রাইট। ওই বোমার ওয়েট ছিল 1 পাউন্ড, 1 পাউন্ড 2 আউন্স বোধ হয়। তা যে ওরকমই হবে। ওই মাপের বাঁটি ভরে সিগারেটের কৌটোয় উনি বিভিন্ন দূরত্বে নিশানা করে ওই 30 গজ 40 গজ ওকে প্রায় 3 মাস ট্রেনিং দিয়েছিলেন। হ্যাঁ, বাহ! কিন্তু বসন্ত বিশ্বাস জানতো না যে এই ট্রেনিংটা দিচ্ছে এটা কোন কাজে লাগবে। হ্যাঁ, তারপর তারপর ওখানে আহ, আমাদের রাসবিহারী বসু দেখলো যে এখানে বেশি দিন থাকলে পুলিশের আহ নজরে এসে যাবে, কারণ পুলিশরা তো সবসময় সন্দেহপ্রবণ। ওনাকে পাঠিয়ে দেওয়া হলো লাহোরে। ওখানে একটা ডিসপেন্সারি ছিল, বড়রাস বলে একজন বিপ্লবীর সহযোগিতায় ওখানে একটা ডিসপেন্সারিতে ওকে কাজে ঢুকিয়ে দেওয়া হলো, মানে যাতে কারো সন্দেহ না হয়। তা ওখানে উনি ওইসব করছিলেন। তা এইদিকে আবার 1900
সালে 12ই ডিসেম্বর আমাদের পঞ্চম জর্জ আমাদের দিল্লিতে এসছেন। ওখানে উনি ঘোষণা করলেন যে আমরা বঙ্গভঙ্গ যেটা হয়েছিল 1905 সালে ওটা আমরা রোহিত করব এবং ভারতের রাজধানী কলকাতা থেকে আমরা দিল্লিতে স্থানান্তরিত করব। এইটা ঘোষণার 1 বছর পর ঠিক হলো যে আমাদের বড়লাট লর্ড হার্ডিঞ্জ উনি এটা শোভাযাত্রা সহকারে এটা এটা মানে ইয়ে করবেন, ইয়ে ঘোষণা করবেন। তা হুম, এইদিকে রাসবিহারী বসু এবং তার সহযোগীরা ঠিক করলো যে এইটা একটা সুবর্ণ সুযোগ, ছোটখাটো সাহেব আহ, বা গুপ্তচরদের মেরে ব্রিটিশকে আঘাত করা যাবে না, মারতে হলে কোনো বড় কোনো ইয়েকে মারতে হবে, মানে আপনার ব্রিটিশের কোনো বড় অফিসার বা বড় কাউকে মারলে তাহলে ওদের মধ্যে ব্যাপারটা তোলপাড় হবে এবং বিপ্লবীরাও এখানে একটা উৎসাহ পাবে যে আমরা অনেক বড় কাজ করতে পারি। তা সেই হিসাবে ওরা ঠিক করলো যে আমাদের বড়লাট লর্ড হ্যারিঞ্জকে আমরা বোমা মারার পরিকল্পনা নেব। দিল্লিতে বোমা দিল্লিতে হ্যাঁ, দিল্লিতে দিল্লিতে। কিন্তু বোমা মারবো বলেই তো বোমা মারা যায় না। উনি তো প্রচুর সিকিউরিটি নিয়ে প্রচুর আপনার ইয়ে মানে শুধু যে বডিগার্ড নয়, তার মধ্যে অনেক গোয়েন্দা থেকে শুরু করে তাকে ঘিরেই সেই শোভাযাত্রাটা ছিল। সুতরাং সাধারণ মানুষের কাছে পৌঁছানো সম্ভব নয়। তখন রাজবাড়ি চিন্তা করলো যে এখানে তো অনেক মেয়েরা ওই দোতলা থেকে শোভাযাত্রা দেখবে, বসন্ত বিশ্বাসের চেহারাটা খুব সুন্দর ছিল, তাকে যদি মেয়ে সাজিয়ে আমরা মেয়ে মলে ঢুকিয়ে দিই তাহলে অতটা সন্দেহ করবে না। তা সেই পরিকল্পনা নিয়ে আহ যা ইতিহাসের পাতায় আছে, ওনার লীলাবতী নাম নিয়ে উনি যেদিনকে শোভাযাত্রা এবং 1912 সালের 23শে ডিসেম্বর ওই আমাদের ওখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আর তার হুম। উল্টো দিকে নিতিন দাসজির বাড়ি, ওই বাড়ির দোতলায় সব মেয়েরা ভিড় করে আছে, তার মধ্যে ও মেয়ে এসেছে, না, আমি মিশে আরেকটা যায়। আরেকটা তথ্য শুনেছি হুম। যে উনি নাকি রানী লক্ষ্মীবাঈয়ের সাজে সেজেছিলেন, এরকমও না না শুনেছি। না, লক্ষ্মী না, ওরা দেখবেন ওনার নাম ছিল আমাদের আমাদের এমনি ইতিহাসের পাতা আছে লীলাবতী। কিন্তু লীলাবতী। এখানে এখানেও একটা আমরা বহু বই পড়ে এটুকু জেনেছি উনি লীলাবতী সেজেছিলেন, মেয়ে গেছিলেন, সব ঠিক, কিন্তু লাস্ট মোমেন্টে ওদের পরিকল্পনা চেঞ্জ হয়ে গেছিল। সেটা আচ্ছা। আমরা বেশ কয়েকটা বইতে পেয়েছি, সেটারও উল্লেখ করব। রাসবিহারী বসু তখনও প্রসেশন আসতে দেরি আছে, ওই চাঁদনি চকের দিকে আসবে। তা রাসবিহারী বসুর হঠাৎ খেয়াল হলো যে বসন্তকে সে আমাদের মানে ইয়েতে মানে আমাদের ভূমি থেকে ওকে বোমা ছোড়া প্র্যাকটিস করানো হয়েছে। হুম, ও ছাদ যদি থেকে দোতলা থেকে বোমা ছাদ ছোড়ে, থেকে হয়নি। আমাদের হ্যাঁ। বসন্ত বিশ্বাসকে এতদিন ধরে ট্রেনিং দিয়েছি মাটির ওপর, মাটি রাইট। থেকে বোমা ছুটতে। এবার ও যদি দোতলা থেকে বোমা ছোড়ে তাহলে ওর আহ, বোমা ছোড়াটা ব্যর্থ হতে পারে। মানে এটা রাসবিহারী বসুর চতুর বুদ্ধিতে এটা শেষ পর্যন্ত ধরা পড়ে। তখন ও রাসবিহারী বসন্তকে ইশারা করে ডেকে নেয়, কারণ রাসবিহারীর সঙ্গে বসন্তর আহ, মানে যোগসূত্রটা ছিল চোখের ইশারায়। দুজন দুজনকে খেয়াল করছিল যে বসন্ত কখন, রাসবিহারী কখন আমাকে নির্দেশ দেবে তখন বোমাটা ছুট। তা এসেই যখন ও নেমে আসে তখন আমাদের রাসবিহারী বসু ওকে একটা ব্যাগ জুড়ি দিয়ে বলে এখানে ছেলেদের ড্রেস আছে, তুমি তাড়াতাড়ি কুতন দাসজির বাথরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে ছেলে ড্রেসে এই রাস্তায় আমার পাশে এসে দাঁড়াও। তা সেই পাশে এসেই দাঁড়িয়েছিল এবং যখন সেই শোভাযাত্রাটা তাদের কাছে এসছিল তখনই রাসবিহারী ইঙ্গিত করাতে ও বোমাটা ছুড়ে দেয়। আর বোমাটা ওই আমাদের পিছনের দিকে পড়েছিল হাওদা, যার জন্যে যে পিছনে ছাতা ধরেছিল সেই ছত্রধারী সে কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়।
আর বড়লাটের পিঠে গভীর ক্ষত হয়। কিন্তু ইতিহাসে সব জায়গায় দেখা যায় বা অনেকেই লেখে মাউথ মারা গেছে, মাউথ মারা যাওয়ার কোনো প্রশ্নই নেই। এবং হ্যাঁ, যত সাক্ষী টাক্ষী দিয়েছে তারা সবাই স্বীকার করেছে যে ছত্রধারী সেই মারা গেছিল অ্যাটেন্ডেন্ট। আর আমাদের বড়লাটের পিঠে গভীর ক্ষত হয়েছিল, বড়লাট সেখানে অজ্ঞান হয়ে পড়ে। এবং পুলিশ মিউজিয়াম আমাদের থেকে শুরু করে আমি অনেক তথ্য দেখেছি, সেখানে সব জায়গায় বড়লাটের পিঠে গভীর ক্ষত হয়েছে সেটাই উল্লেখ আছে। এবং সেই বোমার টুকরোগুলো আমাদের কলকাতা পুলিশ মিউজিয়ামে রেখেছে, আবার আলিপুর মিউজিয়ামেও তার কিছু রাখা আছে, সেখানেও পুরো ফলকে ওই বিবরণটা দেয়া আছে। তা এই কিছু কিছু ঘটনা মানুষ ভুল জেনে আসছে। মাউথ মারা যায়নি, যে ছত্রধারী সে মারা গেছে। আর বসন্ত বিশ্বাস লীলাবতী আহ, মেয়ে সেজে যে বোমা মেরেছে সেটাও শেষ পর্যন্ত ঠিক নয়, কারণ হুম। উনি শেষ পর্যন্ত ছেলের দেশে আমাদের রাস্তা থেকে বোমাটা মেরেছে। আচ্ছা, হ্যাঁ, আমাদের তখন অমরেন্দ্রনাথ তো ওনার বয়স চট্টোপাধ্যায়, 17 নাকি? 17 বছর হ্যাঁ বয়স। হ্যাঁ, যখন বোমাটা মারে তখন ওনার বয়স 17 বছর। যার জন্যে ওনার যখন আমাদের পানিশমেন্ট হয় তখন ওর তিন সঙ্গীর ফাঁসি হয়েছিল, আমির চাঁদ, অবধবাড়ি, বাঁকুড়, বালমুকুন্দ। আর ওকে দেয়া হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড, নাবালক বলে। কিন্তু ধূর্ত ইংরেজ তাকে ফাঁসি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। এবার কি করা যায়, বয়স কম, বয়স বাড়িয়ে দাও। তারপর আবার হ্যাঁ, ওরা আপিল করে বয়সটা বিট করে বাড়িয়ে বললো যে না, ওই আগের বয়সটা ভুল ছিল, ওর বয়স তখন 19 বছর ছিল। 19 বছর মানে সাবালক। উনি ওনার কাজ সম্বন্ধে উনি সচেতন ছিলেন, সুতরাং ওনার ফাঁসি হওয়াটাই উচিত। তা হ্যাঁ, জজ সাহেব তো ইংরেজদের ফেভারেই রায় দেবে, ওনার হ্যাঁ। কিন্তু রায়তে ওনার ফাঁসি তার আগে হয়েছিল। আরেকটা কথা না বললেই হয় না। ও এটা হ্যাঁ, তো হার্ডিঞ্জকে বোমা মারা তো একটা কেস ছিল। তারপর তো উনি লাহোরে গর্ডন, যখন ছিলেন, লাহোরেও তো আবার হ্যাঁ একটা কাণ্ড করেছিলেন। এই এই দ্বিতীয় অ্যাকশনটাও বলা খুবই দরকার। আমাদের লর্ড গর্ডন আপনার সিলেটে উনি একটা আশ্রম শুধু সন্দেহ বসে উনি ওটা জ্বালিয়ে দিয়েছিলেন। একজন একজন লোক নালিশ করেছিল যে আমার ছেলেকে এরা আটকে রেখে দিয়েছে, কিন্তু সেই ছেলে এই এই আশ্রমে আকৃষ্ট হয়ে ও নিজেদের ইচ্ছেতেই ছিল। তা গর্ডন এসে ওই ওখানে একজনকে গুলি করে মারে। তার নাম ছিল আপনার মহেন্দ্রনাথ দত্ত কি দে, দুজনে একটা হবে, ক্যাপ্টেন মহেন্দ্রনাথ দে। আচ্ছা, ওনাকে গুলি করে মারে। এবং আমাদের আশ্রমবাসীরা যখন প্রতিবাদ করে তখন পুরো আশ্রমটাকে জ্বালিয়ে দেয় এবং প্রচন্ড ভাবে অত্যাচার করে। এবার ওখানকার স্থানীয় বিপ্লবীরা তাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু মারতে গিয়ে বিফল হয়। শোনা যায় একজন বিপ্লবী বেড়া টপকাতে গিয়ে বোম সমেত পড়ে গিয়ে বোমটা বাস্ট করে। তখন ব্রিটিশরা দেখলো একে তো এখানে রাখা আহ, ঠিক নয়। হ্যাঁ, তখন ওকে লাহোরে ট্রান্সফার করে পাঠানো হয়। এবার যখন ওনার যাবজ্জীবন ছিল অলরেডি হয়ে গেছে তখন তো? না 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 না, এটা পরে। আচ্ছা, উনি ধরা পড়ার পর এটা, এটা হচ্ছে, শুনুন, আমাদের দিল্লিতে বড়লাটকে বোমা মারার কোন রকম এরা প্রমাণ পায়নি, মানে মানে কোনো সময় পায়নি। রাইট। এবার এটা পায়নি, ওরা হাজার চেষ্টা করছিল, কিন্তু এত চতুর বুদ্ধি নিয়ে রাসবেরি এবং বসন্ত ওখান থেকে উধাও হয়ে গেছিল। ওরা কিন্তু মুহূর্তের মধ্যে ঘিরে ফেলেছিল যেখান থেকে হুম, বোমাটা এসেছিল, কিন্তু ওরা আগের থেকে প্ল্যান করেছিল যখন ধোয়া উঠবে কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের সরে পড়তে হবে। এটা হুম, কিন্তু একটা বিরাট সফলতা, মানে হুম। যে ক্ষেত্রে বেশিরভাগই দেখা যায় এইরকম পরিস্থিতিতে ধরা পড়ে যায়। তা ওরা ধরা পড়েনি এবং ব্রিটিশরা কোনো প্রমাণও পায়। এবার ওই লর্ড গর্ডনকে আমাদের রাসবিহারী বসু বললো একে তো মারতে হবে। এবার কে মারবে? এবার বোমা বিশেষজ্ঞ, ইয়ে বিশেষজ্ঞ একমাত্র ওখানে বসন্ত বিশ্বাসই ছিল, কারণ
ওখানকার উত্তর ভারতের লোকেরা তখনও পর্যন্ত বোমা তৈরি বা ছোড়া শেখেনি। তা বসন্ত বিশ্বাসের উপরই ভার পড়লো যে ও প্রতিদিন লাহোরে লরেন্স গার্ডেনে একটা নৈশ ক্লাব ছিল, ওখানে মন্টেগরি বলে হল, সেখানে ওকে বোমা মারতে হবে। তা বসন্তের সঙ্গে অবধ বিহারীও গিয়েছিল। তা ওরা প্রচন্ড কড়া পাহারা থাকায় আহ, ওরা ঢুকতে পারেনি ওখানে। তো ওরা সতর্ক হয়ে গেছিল যে এটা আবার অ্যাটাক করতে পারে। আর তাছাড়া ওই নাইট ক্লাবে তো জানেন সবাই, বা ইন্ডিয়ানরাও একটা আহ, যাকে বলে ড্রেস পরে ওখানে কাজ করে, ওদের ওদের ইউনিফর্ম থাকে। তা ওরা যখন দেখলো কোনোভাবেই কিছু হচ্ছে না, তখন ওরা দেখলো যে গভর্নমেন্ট প্রতিদিন এই রাস্তা দিয়ে ফেরে, ওখানে যে লাইব্রেরি রোড আছে সেই লাইব্রেরি রোড দিয়ে গভর্নমেন্ট প্রতিদিন ক্লাব থেকে ফিরে যেত। তা ওখানে বোমাটা ওই রাস্তার উপর রেখে দিয়েছে। এবার তখন সন্ধ্যা হয়ে গেছিল। এবার ওখানে একজন চাপরাশি রামপদ রথ বলে, সে আবার ওই রাস্তা দিয়ে ঘটনা আসার আগেই সাইকেলে যেতে গিয়ে সাইকেলের চাকায় বোমাটা লেগে বোমাটা বাস্ট করে, সে মারা যায়। এইখান থেকেই আস্তে আস্তে করে সূত্রপাত হয়। মানে ওই ঘটনায় বসন্ত বিশ্বাস, অবধের আর দীননাথ তলোয়ার ছিল। এবার ওরা ওই আমাদের বড়লাটকে বোমা টুকরোগুলো কালেকশন করেছিল, এইদিকে লাহোরের বোমাগুলো কালেকশন করেছিল, আর এইদিকে কলকাতায় আহ ওরা ওই আমাদের রাজাবাজারে একটা আমাদের রাজাবাজারে অফিসারদের যে মেস ছিল, হুম। ওখানে একজন বিপ্লবী, আহ সবসময় নাম মনে থাকে না, সেই বিপ্লবী ওখানে বোমা তৈরি করত। হুম, সেই খানটা ওরা সন্ধান পেয়ে ওখানে যায়, এবং ওরা একটা বোমার কিছু আহ ইয়ে পায়, খোল টোল পায়, এবং একটা চিঠি পায়, সাংকেতিক চিঠি। সেই সাংকেতিক চিঠি নাম উদ্ধার করে ওরা দীননাথ তলোয়ারকে প্রথমে গ্রেপ্তার করে। আর আচ্ছা। দীননাথ তলোয়ার প্রচন্ড অত্যাচারে সে রাজসাক্ষী হতে রাজি হয়, এবং সবাই তো আর অত্যাচার সহ্য করে মুখ বন্ধ করতে পারে না, এবং তার মুখ থেকে সমস্ত কে কে ইনভলভ ছিল সব প্রকাশ পেয়ে যায়। এবং রাসবেরি যে সরকারি চাকরির পাশাপাশি বিপ্লবের মাথা ছিল, সেটাও ইংরেজ সরকার জানতে পারে। এবং ওনার মানে ইয়েতে, ওনার স্বীকারোক্তিতে অমিত চাঁদ, অবধ বিহারী বালমুকুন্দ ধরা পড়ে যায়। আর এদিকে রাসবিহারী বসু, বসন্ত বিশ্বাস, ওরা তো পালাতকে জীবনযাপন করছিল। এবার রাসবিহারী বসন্ত বিশ্বাস ও গোপন ভাবে নিজেকে রেখেছিল, কিন্তু বাবার শ্রাদ্ধ উপলক্ষে ও অমরেন্দ্রনাথকে বললো যে আমার বাবার শ্রাদ্ধে আমাকে এক দুদিনের যেতে দিন। তা ওরা বাধা দিয়েছিল, প্রথমে বলেছিল যে দেখো এখন কিন্তু তোমাদের খোঁজাখুঁজি হচ্ছে। বললো না, আমি তো সেই দিল্লিতে বোমা মেরেছি ভিন্ন নামে, আমাকে এখানে কে চিনবে? মানে নদিয়ার সঙ্গে তো দিল্লির কোনো যোগ নেই, নামও রাইট। আলাদা। সেই জন্যে ওরা অতটা জোর করি, ঠিক আছে চাও। এইদিকে ও আমাদের নবদ্বীপে আমাদের যে সাধ্যের আগে যে আমাদের ইয়ে থাকে, আমাদের ঘাট ঘাট কাজ যেটা থাকে, সেটার পরও সে কৃষ্ণগড়ে ওই বাজার করতে ওর ছোট কাকার বাড়িতে এসেছিলেন। ছোট কাকা হচ্ছে আমাদের, উনি একসময় পুলিশ অফিসার ছিলেন, রিটায়ার ছিলেন, প্রতাপ বিশ্বাস। ওইখানে এক মানে আত্মীয়, অনেকে জ্ঞাতি বলে, জ্ঞাতি না, এরা হচ্ছে অন্য সম্পর্কে আত্মীয়, ওদের দেরিয়াপুরে বাড়ি। সে এক জমিদারের ছেলে, মানে শুনলে অবাক হবেন, লোকে পয়সার জন্য বিশ্বাসঘাতকতা কথা বলে, সে জমিদারের ছেলে। পদোন্নতির লোভে সে থানায় গিয়ে খবর দেয় যে বসন্ত বিশ্বাস এসছে, এই বাড়িতে উঠেছে। কি আর অবস্থা! স্বাভাবিকভাবে তখন তো কাঁচা কাঁচা পড়া, হাতে রিভলভারও নেই, সেই আমাদের ইয়ের জন্য প্রস্তুত নিচ্ছে, ওই সেই খাবার জন্য সেই মালসা, হ্যাঁ সেই হাতে, হাড়ি হাতে।
তাকে চারিপাশে ইয়েরা ঘিরে ফেললো আমাদের পুলিশ। এমনকি শেষ মুহূর্তে অমরেন্দ্রনাথ মমতা বিশ্বাসকে পাঠিয়েছিল যে আমি খবর পেয়েছি ওরা বসন্তকে ধরতে আসছে, তুমি তাড়াতাড়ি ওকে সাবধান হতে বলো। কিন্তু মমতা বিশ্বাস যে মুহূর্তে এসছে সেই মুহূর্তে ঘিরে ফেলেছে। মমতা বিশ্বাস পাঁচের টপকে পালাতে পারলো, কিন্তু বসন্ত বিশ্বাস পালাতে পারেনি, ধরা পড়ে গেল। মানে এটা খুবই আফসোসের বিষয় যে একটা জমিদারের ঘরের ছেলে, শিক্ষিত আত্মীয়, সে একটা বাচ্চা ছেলেকে ফাঁসির কাঠে তুলে দেওয়ার জন্য তে পেট পা হলো না তার ব্যক্তি স্বার্থে। তা এগুলো তো বিপ্লবীদের ভাগ্যে জুটেছে, সে তো আপনারা জানেন। আমাদের সূর্য সেনকেও ধরিয়ে দিয়েছিল এক বিপ্লবীর দাদা নেত্র সেন। তা সবই লোভের ব্যাপার। তা যাই হোক, আহ বসন্ত বিশ্বাস ধরা পড়লো। বসন্ত বিশ্বাসকে তো প্রচন্ড অত্যাচার করেছিল, আপনারা নিজেরাও জানেন। আমরা শুধু ভাবি যে তার ফাঁসি হলো, জেল হলো, কিন্তু তার কাছ থেকে কথা বের করাতে তারা, মানে তাদের যত রকম নিষ্ঠুর আচরণ সেটা তারা করে। আর সবচেয়ে মজার ব্যাপার, এই অত্যাচার গুলো করে কিন্তু সাহেবরা না, তারা বাঙালি অফিসারদের দিয়ে করায়। তারা শুধু খোঁজ নেয় যে সে, মানে তার মুখ দিয়ে কথা বেরোলো কিনা, সেই আঙ্গুলের ছুঁচ ফোটানোই বলুন, বরফের মধ্যে ওপর উলঙ্গ হয়ে শুয়ে রাখা, কি পেটাতে পেটাতে তাদের সারা শরীর সে রক্ত জমিয়ে দেয়া, হ্যাঁ, কি সিগারেটের ছাকা দেয়া। এমনও শুনেছি বসন্ত বিশ্বাসকে, হ্যাঁ, সে অজ্ঞান হয়ে গেছে, তারপর আবার জ্ঞান ফিরিয়ে আবার মারধর করা। এবং সেই আমাদের পায়খানার কোমরে সে মলের মধ্যে তার মুখটা গুজে দেয়া, যাতে সে দম নিতে না পারে। এইরকম সব নিষ্ঠুর আচরণ করেছে বাঙালি পুলিশ অফিসার। মানে আমাদের বলতে লজ্জা লাগে, সাহেবদের আমরা দোষ দিই, কিন্তু যত জঘন্য কাজ এই বাঙালিদের করাতো, যার ফলে বিপ্লবীরা এই এই বিশ্বাসঘাতক এইসব অত্যাচারী বাঙালিদের মারতে বাধ্য হতো। মানে যতটা না সাহেবদের মারা হয়েছে, তার থেকে বেশি এই, মানে মানে এই দেশি স্বাধীনতা বিরোধী বিশ্বাসঘাতকদের, দেশি বিশ্বাসঘাতকদের। বিশ্বাসঘাতকদেরই, হ্যাঁ, তাদেরকেই মানে বেশি রকম মারতে তারা বাধ্য হয়েছে। তা যাই হোক, আহ, এবার ওদের তিনজনের তো দিল্লি সেন্ট্রাল জেলে ফাঁসি হলো। আর বসন্ত বিশ্বাসের ওরা আপিল করে ওকে সাবালক প্রমাণ করে পাঞ্জাবের আম্বালা জেলে 11ই মে তার ফাঁসি দিল। আর এর মধ্যে একটা ব্যাপার আছে, ব্রিটিশরা যেমন আপিল করেছিল ওকে ফাঁসি দেওয়ার জন্য, অমরেন্দ্রনাথও তাকে মুক্ত করার জন্য, নাও তার পানিশমেন্ট যাতে কম হয়, সেই জন্য আপিল করেছিল। সেই প্রিভি কাউন্সিলে ওরা আপিল করেছিল, কিন্তু সেই আপিলটা অগ্রাহ্য হয়। এবং এই ব্যাপারে তদবির করতেন আমাদের মনমতো বিশ্বাস, এবং শোনা যায় দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে এই কেসে ভার দেওয়া উচিত। হুম, কিন্তু আমাদের উকিলরা বলেছিল যে আমাদের জজ সাহেব ওদের ফেভারেই রায় দেবে, সুতরাং আমরা যতই প্রমাণ করি না কেন বসন্তকে বাঁচানো খুব কঠিন। তার শেষ পর্যন্ত বসন্ত 20 বছর বয়সে একটা বাংলা থেকে বহু দূরে আম্বালা জেলে তার ফাঁসি হলো। আর 11ই মে সেখানে, 1915 সালে, হ্যাঁ, 11ই মে আরো একটা 1915। ছোট্ট কথা বলি, এর সঙ্গে জুড়ে দেওয়া দরকার। তার দাদা আমাদের জেলারের কাছে অনুরোধ নিয়ে গিয়েছিল যে আমার ভাইয়ের মৃত্যুর পর আমার ডেড বডিটা আমাকে দিন, আমরা দাও করব। তিনি বলেছিলেন 24 ঘন্টার মধ্যে এখান থেকে তোমাকে চলে যেতে হবে, নাহলে তুমি অ্যারেস্ট হয়ে যাবে। মানে কত হীন মন্যতা ওদের ছিল, যে একটা মানুষকে তুমি ফাঁসি দিচ্ছে, তার বডিটাও তাকে তাদের দিতে তাদের ভয়। তা যাই হোক, সেটা তো ব্রিটিশরা করেই থাকে। শোনা যায় কানাইলাল দত্তের পর আর কাউকে কোনো বডিকেই বাইরে পাঠায়নি, যাতে এই বডি নিয়ে যাতে কেউ কেউ শোক মিছিল করতে পারে। তা যাই হোক, বসন্ত বিশ্বাস চলে গেল 20 বছর বয়সে 1915 সালে 11ই মে। আর মনমতো বিশ্বাস
ওনারও বিরাট জীবন কাহিনী, সেটা আমরা পরে যদি সুযোগ পাই আপনাদের জানাবো। উনি ৪৩ সাল অব্দি বেঁচে ছিলেন। উত্তরপাড়ায় অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় দক্ষিণ হস্ত হিসাবে উনি আর বাড়িতে ফিরে যাননি, এবং অমরেন্দ্রনাথের সমস্ত কর্মকাণ্ডে উনি যুক্ত ছিলেন। শুধু একটা কথা বলে শেষ করব, যে আমাদের চন্দননগর থেকে যখন শ্রী অরবিন্দুকে নৌকা যোগে আমাদের টুকরে জাহাজ করে আমাদের পন্ডিচেরি পাঠানো হয়, তখন নৌকা যাত্রায় যে 4 জন ছিল, তার মধ্যে অমরেন্দ্রনাথ, আমাদের মনমত বিশ্বাস, তার দক্ষিণাস্ত, তিনি নৌকা চালিয়ে নিয়ে গেছিলেন শোনা যায়। আর ওনার ভাইপো ছিল আমাদের, ওনার নাম হচ্ছে সুকুমার মিত্র। উনি সমস্ত ব্যবস্থা করে দিয়েছিলেন, টিকিট টিকিট কেটে। ওনার নয়, ওনার হচ্ছে মাসতো ভাই, যার বাড়িতে কলেজ স্কোয়ারে, যে আমাদের 6 নম্বর কলেজ স্কোয়ারে, যে আমাদের শ্রী অরবিন্দু জেল থেকে ফেরার পর যে বাড়িতে ছিল, বা মানে তার মেসমশাইয়ের বাড়ি, সেই বাড়িরই ছেলে সুকুমার মিত্রই তাকে যাওয়ার সমস্ত বন্দোবস্ত করেছিল। তা এইসব অনেক ঘটনা হ্যাঁ, আছে যেগুলো হ্যাঁ। আমরা তো আর আস্তে হ্যাঁ, আস্তে আমাদের জানতে পারবো। অনেকখানি অনেকখানি সময় হয়ে এসছে। তো হ্যাঁ, আমাদের আরো হয়তো অনেক কিছু জানতে পারতাম, আরো যদি একটু সময় থাকতো। তো আপনি হ্যাঁ, না, তার না, উত্তরসূরি হিসেবে আ আ তরুণ আপনাকে আমরা অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আমাদের যারা শ্রোতা বন্ধুরা আছেন তাদের সবাই কাছে এই বসন্ত বিশ্বাসের জীবন নিয়ে আবার আলোচনা হোক, এবং আপনি তাদের উত্তরসূরি, নিজেও রিটায়ার্ড ইঞ্জিনিয়ার। আপনি ইঞ্জিনিয়ারিংটা আপনার ধাতেই রয়েছে। এবং আ আপনি এখন কলকাতায় আছেন। তো বসন্ত বিশ্বাসের আশা করি স্মৃতিতে কিছু কাজকর্ম হয়েছে বা আর হবে। এবং বসন্ত বিশ্বাসের ব্যাপারে হ্যাঁ, বলছি, একটু ইন্টারাপ্ট করছি। তা দুটো কথা দর্শকদের জানিয়ে রাখি। আহ, দিল্লিতে বসন্ত বিশ্বাস এবং তার 3 সহযোগী নামে 4টে পার্ক হয়েছে। রোহিণী 29 সেক্টরে বসন্ত বিশ্বাসের পার্ক, এবং তাদের 4 জনের নামে 4টে গভর্নমেন্ট স্কুল হয়েছে। এটা আমাদের কাছে একটা খুব গৌরবের বিষয়। আর আমরা বসন্ত বিশ্বাস স্মারক সারথী, এই বসন্ত বিশ্বাস স্মারক সমিতি নাম দিয়ে আমার বাড়িতে আমরা একটা সমিতি করেছি, তাকে আচ্ছা, 5 জনের সামনে তুলে ধরার জন্য। আমি হ্যাঁ, সমস্ত দর্শকদের কাছে আমি আহ, সবাইকে আমি নমস্কার এবং ধন্যবাদ জানাই আমার বক্তব্য শোনার জন্য। এবং আমাদের কাঞ্চন বাবুকেও আমার বিশেষ ধন্যবাদ। তিনি আমাকে এই সুযোগটা করে দিয়েছেন যে এইসব মানুষদেরকে 5 জনের সামনে তুলে ধরার। তাকেও আমার নমস্কার এবং ঠিক আছে। বাংলা ধন্যবাদ। আবারের পক্ষ থেকে আপনাকে অনেক, অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই, এবং শ্রোতা বন্ধুদেরও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যে। আগামীতে আরেকটা কোনো বিষয় নিয়ে আমরা আসবো তাড়াতাড়ি, এবং আমরা আজকে আমাদের বিপ্লবী, আমাদের বীরাত্মা বসন্ত বিশ্বাসকে আমাদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।